বাংলাদেশে কোনো সংকটই সমসাময়িক না। কার সুবিধার জন্যে 12 গুণ দামে গ্যাস আমদানি করা হয়েছিল? জঞ্জাল তৈরি করে গেছে পতিত সরকার। তা না হলে কোনো সরকারকে কি পালিয়ে যেতে হয় নাকি? বিনিয়োগের জন্য যেগুলো প্রয়োজনীয় শর্ত সব কিন্তু তৈরি করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বিনিয়োগ প্রতিনিধিরা আসছেন। বিদ্যুতের ক্ষেত্রে একটা 20 চক্র আছে, তেমনি সারের ক্ষেত্রেও কিন্তু 20 চক্র আছে। নিঃসন্দেহে পে স্কেল বাস্তবায়ন হবে। কিভাবে বাস্তবায়ন হবে সেটির ব্যাপারে একটা প্রক্রিয়া চলমান। অর্থ কোত্থেকে আসবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেওয়ার ফলে আপনার কেউই দারিদ্র্য সীমার নিচে কিন্তু আর যাচ্ছে না। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। বর্তমান সরকারের মেয়াদের 6 মাস পূর্তি হয়েছে। এই সময়ে অর্থনৈতিক যে ইন্ডিকেটরসগুলো সেগুলো আসলে কেমন আচরণ করছে, সরকারের যেই লক্ষ্যমাত্রা এবং সরকার যে লক্ষ্যগুলো নিয়ে ক্ষমতায় এসেছিল এই 6 মাসে কতটুকু সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে পূরণ করা গেছে সেই বিশ্লেষণগুলো জানবো। অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা, আমাদের আজকের অতিথি। স্যার, স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাদেরকেও স্বাগতম। যে স্যার, অর্থনীতির স্বাস্থ্য এখন কেমন আছে? যে অর্থনীতির স্বাস্থ্যর আমরা একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি এবং সবচেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন জনগণ। মাননীয় প্রধানমন্ত্রী যে দার্শনিক ভিত্তি দিয়েছেন, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, সবার জন্যে বাংলাদেশ এবং সবাইকে নিয়ে বাংলাদেশ, এবং আমরা সবাইকে নিয়ে এই ধ্বংসপ্রাপ্ত অবস্থার থেকে এগোনোর চেষ্টায় আছি এবং ইতিমধ্যে অনেক ক্ষেত্রে আমরা এগিয়েছি। সেটা 6 মাসে যদি উল্লেখযোগ্য দু একটা ক্ষেত্র আপনার মাধ্যমে জানতে চাই আমরা। দায়িত্ব গ্রহণের পরেই কৃষকদের জন্য 10,000 টাকা করে সুদসহ ঋণ মওকুফ করা হয়েছে মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে। 23 দিনের মাথায় ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। একই সঙ্গে আমরা যে বাজেট ঘোষণা করেছি সেই বাজেটে যে সবচেয়ে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু যে শিক্ষা জনগণ পেয়েছে তা দিয়ে তো বেকারত্ব থেকে বেরিয়ে আসা যায়নি। সেখান থেকে বেরিয়ে আসার জন্যে আমাদের এবার বাংলাদেশের ইতিহাসে প্রথম মোট দেশজ উৎপাদনের 2% বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন দিয়েছেন, গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্রের দিকে আমরা কিন্তু এগোচ্ছি এবং এগোনোটা কিন্তু সবাই জীবনে উপভোগ করছেন। তো স্যার, আমরা যদি সমসাময়িক কিছু ক্রাইসিসের কথা চিন্তা করি, প্রথমেই আসবে গ্যাস এবং বিদ্যুৎ। বাংলাদেশে কোনো সংকটই সমসাময়িক না, এটা একটা ভুল তথ্য। কারণ সবগুলো হচ্ছে পুঞ্জীভূত সংকট। যদি আপনি বলেন যে গ্যাসের কথা বললেন, তো গ্যাসের কথা আমরা সবাই জানি। আপনারা গণমাধ্যমে বারবার উল্লেখ করেছেন কেন বাংলাদেশে গ্যাস অনুসন্ধান করা হচ্ছে না। তার সাথে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের সংকট। এই সাময়িক সংকটও যদি বাদ দেন তাহলে কি দাঁড়ায়? যে গ্যাস যদি বাংলাদেশের গ্যাস ব্যবহৃত হয় তাহলে 4 থেকে 5 টাকা লাগে, আর বিদেশ থেকে ওই সময়কার জিনিস 60 টাকা লাগে। তো কার সুবিধার জন্যে 12 গুণ দামে গ্যাস আমদানি করা হয়েছিল? খুবই সহজে বিদ্যুতের গ্রাহক থেকে বিদ্যুতের উৎপাদক বানানো যেত যদি সৌর বিদ্যুতের ব্যাপক ব্যবহার হতো। এই কয়েকদিনই আমরা আসার পরে 36,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তা আমরা এখন লক্ষ্য করছি যে সবার মধ্যে কিন্তু একটা জাগরণ তৈরি হয়েছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা সৌরবিদ্যুতের দিকে যাব। এটাই তো নেতৃত্বের কাছ থেকে আকাঙ্ক্ষা। উদ্যোগগুলো নিতে হবে এবং উদ্যোগগুলো আসলে লুটপাটের জন্য উদ্যোগ না জনকল্যাণের উদ্যোগ, সেটা হচ্ছে বড় প্রশ্ন। স্যার, ক্রাইসিস যেহেতু আছে, আমাদের সমস্যা তো হচ্ছে, ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে, বিনিয়োগের সমস্যা হচ্ছে। আপনারা 5 বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবেন এরকম একটা প্রতিজ্ঞা আছে, কিন্তু মাননীয় অর্থমন্ত্রী বা বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে বিদ্যুৎ জ্বালানির যে সংকট সেটা আগামী 2 বছরের আগে সমাধান করা সম্ভব না। তাহলে এই নতুন বিনিয়োগ যদি আগামী 2 বছরে না হয়, কর্মসংস্থানটা কোত্থেকে আসবে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকে বিদ্যুতের সমস্যাকে 3 ভাগে ভাগ করতে হবে। একটা ভাগ হচ্ছে যে দ্রুত সমাধান করা। আমরা দ্রুত সমাধান করার জন্যে যে কয়টা সমস্যা আছে সেগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং দ্রুততার সাথে সেগুলোতে যাচ্ছি। এফএসআরই ছিল না, তারপরে রিফাইনারি কাজ করতো না, আবার ল্যান্ড বেজ এলএনজি সিস্টেম লাগবে। এটা একদিকে। এটা হচ্ছে আর একটা হচ্ছে স্থায়ী টেকসই সমাধান, অর্থাৎ হচ্ছে গ্যাস অনুসন্ধান করতে হবে। বাপেসকে বসিয়ে রাখা হয়েছে,
এবং সাথে সাথে আপনাকে করতে হবে কি, যে নবায়নযোগ্য বিদ্যুৎ অর্থাৎ মিক্সে যেতে হবে, এবং সেই পথে কিন্তু আমরা হাঁটছি। এবং হাঁটার পথে এর সাথে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের সংকট। 2 বছরের যে কথাটা আপনি বলেছেন, সেটি হচ্ছে যে 2034 সালের যে অর্থনীতি, অর্থাৎ দুটো শীত লাগবে এফএসআরইউ বা ল্যান্ড বেস এলএনজি স্টেশন করার জন্য। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে মাতার বাড়ি দেখেছেন, এবং তাছাড়াও দক্ষিণ পশ্চিমাঞ্চলে কোথাও এলএনজি স্টেশন করা যায় কিনা, কারণ এটাকে আপনাকে বহুমুখীকরণ করতে হবে। এক জায়গায় একটু আমি যদি আপনাকে অবশ্যই বলুন, আমরা যে কোনো প্রশ্নের উত্তর দেব। একটু আগে আপনি বলছিলেন যে আমদানি নির্ভরতার ট্র্যাপে পড়ে যাচ্ছি, আপনি আরো দুটো এফএসআরইউ বাড়াবেন। আমদানি নির্ভরের ট্র্যাপে পড়ে যাচ্ছি না, আমদানি নির্ভরের পুঞ্জীভূত সমস্যার মধ্যে ছিলাম, সেখান থেকে আমরা এনার্জি মিক্সের দিকে যাচ্ছি। কিন্তু আরো দুটো এফএসআরইউ যদি আমরা আনি, এটা তো আমার নির্ভরতাটা আরো বাড়াবে না। আপনি অর্ধেকটা কোট করলেন, সেটি হচ্ছে যে আমরা বলেছি যে গ্যাস অনুসন্ধানের উপরে। আপনার মনে আছে যে মরহুমা বেগম খালেদা জিয়ার সময় কিন্তু গ্যাস অনুসন্ধান হয়েছে, তারপরে কিন্তু গ্যাস অনুসন্ধানের কোনো চেষ্টা করা হয়নি। যে জঞ্জাল তৈরি করে গেছে পতিত সরকার, তা না হলে কোনো সরকারকে কি পালিয়ে যেতে হয় নাকি? মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, কয়টা দেশের গভর্নর পালিয়ে গেছে? কিন্তু এতদিন কি ব্যবসায়ীরা বসে থাকবেন? মানে না, তা তো না। আপনি খেয়াল করেন, এইখানেও একটা ইনোভেশন দেখেন। যেমন হচ্ছে যে আমরা আসার পরে একটা উত্তরাধিকার সূত্রে মূল্যস্ফীতি পেয়েছি, যেটা অনেক বেশি। তা আমরা যেহেতু বিশ্বাস করি, অতীতের সরকারের মতো ব্যাংক লুটে বিশ্বাস করি না, একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনে বিশ্বাস করি। আমরা বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়ে কোনো কাজ করতে চাই না। বাংলাদেশ ব্যাংক থেকে 40,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে, এবং 40টা ব্যাংক ইতিমধ্যেই কিন্তু সই করেছে। তাহলে বন্ধ কলকারখানাগুলো চালু হওয়ার জন্যই তো এটা হচ্ছে। এবং ইতিমধ্যেই ব্যাংকগুলো বলেছে তাদের 37,000 কোটি টাকা লাগবে, এবং বাংলাদেশ ব্যাংক রাজি হয়েছে যে 37,000 কোটি টাকাই দেবে এবং সবাইকে, এবং সেটা সেপ্টেম্বর থেকে শুরু হবে। তার মানে কি, উদ্যোগগুলো দ্রুততার সাথে কিন্তু এগুলো করা হচ্ছে। আর আমরা যদি বাজেটের কথা চিন্তা করি, তাহলে বিনিয়োগের জন্যে যতগুলো বিনিয়োগ শুধু না, আমরা চাচ্ছি যে হচ্ছে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ম্যানুফ্যাকচারিং শিল্পের হাব হোক, উৎপাদনের হাব হোক, সেটাই তো মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এবং সেই কারণেই কিন্তু এনার্জি হাব মাতার বাড়ি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কথা চিন্তা করা হচ্ছে। যে কোনো বিনিয়োগকারীর কাছে জিজ্ঞেস করবেন, সে বলবে যে 5টা বিষয় লাগে। প্রথম লাগবে কি, প্রথম তারা বলবে যে নীতির ধারাবাহিকতা বা পলিসি কন্টিনিউটি। যে কোনো বিনিয়োগকারী চান যে কত টেবিলে আর ঘুরবো এবং কত দিন ঘুরবো, যেটাকে বলে ডিরেগুলেশন, সেইটার পুরা এবং ট্রাক করা হবে যাতে করে, এবং ইতিমধ্যে কিন্তু সবগুলো প্রতিষ্ঠান মিলে ইনভেস্টমেন্ট বাংলাদেশ তৈরি করা হয়েছে। পতিত সরকারের জঞ্জাল আমরা পরিষ্কার করছি, পুঞ্জীবিত সংকট, আমরা সংকট মোকাবেলা করে পুনরুদ্ধার এবং দ্বিতীয় উত্তরণ এবং সমৃদ্ধির পথে যাব। বিনিয়োগের জন্যে যেগুলো প্রয়োজনীয় শর্ত সব কিন্তু তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই 3টি শর্ত কিন্তু প্রতিপালিত হয়েছে। 2টি শর্ত, অর্থাৎ জ্বালানি এবং সিমলেস কানেক্টিভিটি, এইটার জন্য আমরা কাজ করছি। স্যার, এটা নিয়ে আরেকটা ছোট প্রশ্ন, যে ব্যবসায়ীদের সাথে আমরা যখন কথা বলি, ওনারা বিনিয়োগের ক্ষেত্রে অন্য যেই বিষয়গুলো আছে তার চেয়ে বেশি ভুগছেন বিদ্যুৎ এবং জ্বালানি নিয়ে। এবং এখন বললাম কিভাবে আমরা সমাধান করব। গেল 6 মাসে অনেকের সাথেই কথা বলছি, তাদের প্রোডাকশন কমে গেছে, অনেক ক্ষেত্রে বন্ধও হয়ে গেছে। এটা আসলে আপনাদের স্যার 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বড় একটা ব্যারিয়ার। না, আপনি খেয়াল করেন, আমরা তো নিজেরা কোনো জিনিস লুকাই না। কারণ হচ্ছে যে কার্পেটের নিচে রাখার তো কোনো দরকার নেই। চট্টগ্রামে আমরা কি লক্ষ্য করলাম, যে চীনা বিনিয়োগ শুরু হয়েছে। চীনারা আবার মংলা অঞ্চলে বিনিয়োগের জন্য, এবং তারা কথা দিয়েছে যে 18 মাসের মধ্যে উৎপাদন করবে। আপনি যে প্রশ্নটা করলেন, কারণ উৎপাদন হলেই তো কর্মসংস্থানগুলো হবে। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বিনিয়োগ প্রতিনিধিরা আসছেন, এবং দেশেরও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মনে আছে যে 13ই এপ্রিল আপনার প্রথম বিনিয়োগকারীদের সাথে সভা করেন। এইটা এক কথায় যদি বলেন, দিস ইজ এ গভর্নমেন্ট দ্যাট ওয়ার্কস। আর আগের গভর্নমেন্টটা ছিল দি গভর্নমেন্ট দ্যাট লুটস। সার নিয়ে আমরা বিভিন্ন জায়গায় সংকটের খবর শুনছি। এর আগেও বিএনপি যখন ক্ষমতায় ছিল, সে সময় এরকম একটা অব্যবস্থাপনার গল্প এখনো আমাদের মনে আছে অল্প কিছু। এটা কি কারণে হচ্ছে এবং এটার ব্যাপারে আপনাদের অবস্থানটা কি স্যার? একটা সব সময় সারের ব্যাপারে কি হয়, একটা কুচক্রী মহল কাজ করে। যেমন বিদ্যুতের ক্ষেত্রে একটা 20 চক্র আছে,
তেমনি সারের ক্ষেত্রেও কিন্তু বিষচক্র আছে এবং তারা বিভিন্নভাবে, কারণ এই দুটোরই কি আপনি প্রিডিটারমিন প্রাইস পাচ্ছেন, তাই না? এবং বিদ্যুতের ক্ষেত্রে কি ছিল, বাংলাদেশি কোম্পানি হলেও আপনি বিদেশি ডলারে পাবেন। তো এইটা তার মানে আবার সারের ক্ষেত্রেও ভর্তুকির ব্যাপারটা এই কাজগুলো আছে। তো যে কুচক্রী মহল বা বিষ বৃক্ষ এটার মধ্যে আছে, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি এবং আমরা অনেক ক্ষেত্রেই এই সাফল্যের দিকে যাচ্ছি। সেই কুচক্রী মহল কারা, আপনারা কি আইডেন্টিফাই? কুচক্রী মহল সবাই জানে কারা হচ্ছে যে আপনার এই চুক্তিগুলো করেছিল, এটা কারা কারা পালিয়ে গেছে, কারা কারা বিভিন্ন দেশে আছে। আমাদের কাজ হচ্ছে যে সেইগুলোর ব্যাপারে আমরা ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছি যাতে করে লুটের টাকা ফেরত আসে, এটা আমাদের কাজ। আর কারা কারা বাইরে গেছে সব জনগণের কাছে কিন্তু পরিষ্কার। পে স্কেল বাস্তবায়নের অবস্থান আমরা মোটামুটি কম বেশি শুনেছি যে আপনারা ওটা বাস্তবায়নে চলে যেতে চান। আমার স্যার প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা পূর্ণ বাস্তবায়ন করতে চাই, আগের রিপোর্ট অনুযায়ী 1 লাখ কোটি টাকা অতিরিক্ত আমাদের লাগবে, কিন্তু সবশেষ অর্থ বছরে সরকার 1,65,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে তার পরিচালন ব্যয়ের একটা অংশ মিটিয়েছে। আমি আবার নতুন করে এই চাপটা দেওয়ার মতো সক্ষমতা, স্ট্রেংথ আছে কিনা আমার হাতে? জি, প্রথম কথা হচ্ছে যে আমরা ইশতেহার ঘোষণার সময় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি সবগুলো প্রতিপালন করবেন এবং এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। নিঃসন্দেহে পে স্কেল বাস্তবায়ন হবে। কিভাবে বাস্তবায়ন হবে সেটির ব্যাপারে একটা প্রক্রিয়া চলমান। সচিব কমিটি দেখেছে, মন্ত্রিপরিষদ কমিটিগুলো দেখবে, তারপরে মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নেবে। অর্থ কোত্থেকে আসবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাংলাদেশ ঋণে নুজ্জ করে পতিত সরকার পালিয়ে গেছে এবং এটা একটা লজ্জাকর বিষয়। এই মধ্য ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত অভ্যন্তরীণ সম্পদ করের হার না বাড়িয়ে বাংলাদেশে রেকর্ড হয়েছে, কারণ আমরা কর পরিহার, কর অব্যাহতি, কর জালিয়াতি এবং যে করের মাধ্যমে পৃষ্ঠপোষকতা বন্টনের সংস্কৃতির থেকে বেরিয়ে আসছি এবং সেইখানে 3টি টাস্কফোর্স হয়েছে এবং তারা কাজ করছেন। ইতিমধ্যেই রাজস্ব সম্মেলনও হয়েছে এবং কর্মকর্তাবৃন্দ আমরা উল্লেখ করেছি যে 3টি বিষয় আমরা খেয়াল করতে চাই। প্রথমে হয়রানি বন্ধ করতে চাই এবং জনবান্ধব করতে চাই। দ্বিতীয়ত প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে যিনি কর দেন তার উপরে চাপ দেওয়া যাবে না, করের ভিত্তি বাড়াতে হবে, কর পরিহার আর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, কর জালিয়াতির সংস্কৃতির থেকে বেরিয়ে আসতে হবে। এটা দ্বিতীয়। তৃতীয়ত হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে কর কোথায় ব্যয় হয়, অর্থাৎ জবাবদিহিতাটা কোথায়। তার মানে পরিবর্তনগুলো দেখছে এবং সেই জন্যেই রাজস্ব ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তন আসবে। এই যে পে স্কেলটা বাস্তবায়ন করবো 1 লাখ কোটি টাকা, এটা কি তাহলে আমরা ধরে নিচ্ছি যে রাজস্ব আদায় যখন বাড়বে তখনই আমরা বাস্তবায়নে যাব? অথবা আমরা যতগুলো ইশতেহারের বিষয়ে উল্লেখ করেছি সবগুলো বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ সর্বোচ্চ পর্যায় থেকে জনগণকে নিশ্চিত করা হয়েছে। আমরা এভাবে দেখছি না কেন যে গত মধ্য ফেব্রুয়ারি থেকে 30শে জুন নাগাদ যে রেকর্ড অভ্যন্তরীণ সম্পদ আদায় হয়েছে সেটা এবছর আরও বেশি হবে। তাহলে দেখতে হবে যে এই যে অনুপাত, এই অনুপাতটা কতটুকু কমছে। তার সাথে আরেকটি বিষয় উল্লেখ করতে হবে, সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংকট তো কেউ বলেছিল না। আমরা ইতিমধ্যেই হাসিনার বিভিন্ন রকমের অর্থাৎ এই নিষিদ্ধ ঘোষিত দল এবং পতিত সরকারের কারণে আমরা মেলা পরিমাণ ভর্তুকি দিচ্ছি, কারণ সে বিষয়গুলো কিন্তু চুক্তিগুলো করেছিল, সেই চুক্তিগুলো কিন্তু কীরকম সেটা তো আমরা জনগণ জানি। জি, তো সেইখান থেকে বেরিয়ে আসার মাধ্যমে আপনার আর অভ্যন্তরীণ সম্পদ দিয়ে এখানে পরিবর্তন করা হচ্ছে এবং সেই মাধ্যমে নাগরিক বান্ধব ব্যয় করা হচ্ছে। জি স্যার। স্যার, আপনি বাংলাদেশ ব্যাংকের বোর্ডে ছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে আপনাদের অবস্থা? কেন্দ্রীয় ব্যাংক তো স্বায়ত্তশাসনে আমরা বিশ্বাস করি বলেই যে আমাদের কিন্তু রাজনৈতিকভাবে আমরা সব সময় চাই যে সুদের হার আরও কম হোক, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক স্বায়ত্তশাসন ভোগ করছে বলেই তারা তাদের মতো কারিগরি দক্ষতা অনুযায়ী কিন্তু সুদের হার নির্বাচন করছে। ব্যাংকগুলোকে আপনারা সবাই দেখেছেন যে আগে একবার অন্তর্বর্তীকালীন সরকার বলল হেয়ার কাট করা হবে বাংলাদেশ ব্যাংক, আমরা কিন্তু হেয়ার কাটেও যাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে যে তখন কি পরিমাণে আপনার আমার আত্মীয় স্বজন সবাই যারা ওই সমস্ত ব্যাংকগুলোতে রেখেছিল তাদের আপনারা লক্ষ্য করেছেন, তাদের যে কষ্ট
সেখান থেকে আগামী সেপ্টেম্বরের এই প্রথম পক্ষ থেকে কিন্তু তার যে পরিমাণ দরকার সেই পরিমাণ সে তার নিজস্ব আমানত সেটা নিয়ে যেতে পারবে। স্যার, ব্যাংক খাতের যেই দুরবস্থা, এখনও খেলাপি ঋণ আমাদের 32%, এটা সাধারণতই মানে উন্নয়নশীল একটা দেশে এটা হতে পারে না। আপনারা এটা নিয়ে নিশ্চয়ই কনসার্ন। এটা কমানোর ক্ষেত্রে এবং শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে শক্ত উদ্যোগগুলো কি? আপনার শক্ত উদ্যোগগুলো আপনারা লক্ষ্য করেছেন। প্রথমে হচ্ছে যে আমাদের আমরা এই যে সম্মিলিত ইসলামী ব্যাংক, যেটা হচ্ছে যে একটা বড় রকমের সরকারের জন্য একটা বড় রকমের হ্যামরেজ, তাই না? এই টাকাটা তো সরকার দিচ্ছে, পতিত সরকার লুট করেছে, লুট করে আবার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলার চেষ্টা করছে, মিথ্যা, ভুল তথ্য, অপতথ্য। তো এইখান থেকে পরিবর্তনের একটা ব্যাংক ব্যবস্থা কি হয়েছে সবাই জানে, এবং কারা করেছে তাও জানে। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ব্যবস্থা নিচ্ছি, পালিয়ে গেছে, বিভিন্নভাবে কেস করা হচ্ছে। এই পরিবর্তনটা হওয়ার জন্যে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া হচ্ছে। প্রথম কাজ ছিল হচ্ছে আমানতকারীদেরকে তাদের নিশ্চয়তা দেওয়া এবং তাদের যে আমানতকে ফিরিয়ে দেওয়া, সেই ব্যবস্থাটা কিন্তু হয়েছে। তার মানে ব্যাংক ব্যবস্থায় যাতে আমানতকারীর আস্থা ফিরে আসে। তারপরে আমরা চেষ্টা করব যে এই ব্যাংকগুলো, এই যে 5টা ব্যাংকগুলোকে কিভাবে তার ব্যাংকিং কার্যক্রমে ফিরিয়ে আনা, এবং সেটাই চালানোর চেষ্টা করা হচ্ছে। স্যার, একেবারে সাধারণ মানুষের সাথে সম্পর্কিত প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই। মূল্যস্ফীতি আমরা জানি প্রায় 4.5 বছর বা তারও বেশি সময় ধরে 10%-এর কাছাকাছি, এবং আমার আয়টা খেয়ে দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আমাকে ঋণগ্রস্ত করে ফেলছে। সবশেষ মাসে যদিও কিছুটা কমেছে, কিন্তু বাজারের চিত্র, আমরা যখন বাজারে যাই ইন্ডিভিজুয়াল পণ্য দেখলে সেটা কিন্তু রিফ্লেকশনটা করে না। আপনার সামনে বড় একটা চ্যালেঞ্জ, এটাকে নিয়ন্ত্রণ করা আপনি আদৌ পারবেন কিনা বা কিভাবে করবেন? সব সময় বলে এসেছি যে প্রকৃত আয় বাড়তে হবে। তো প্রকৃত আয় বাড়ার উপায়টা হচ্ছে যে উৎপাদনমুখী বিনিয়োগ বাড়ানো, এবং তাহলে টেকসই হবে। আর এবারের যে মূল্যস্ফীতি, এইখানে সবাই জানে যে আপনার মূল্যস্ফীতিতে একটা বড় অংশ যোগ হয় হচ্ছে যে এই যে গ্যাসের যে দাম বা বিদ্যুতের যে দাম, অর্থাৎ জ্বালানির দাম, তো সেইটা যোগ হচ্ছে। তার মানে হচ্ছে যে 3টা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে দেশীয় মধ্যস্থতাকারী বা এদের কারণে মূল্যস্ফীতি, আর একটা হচ্ছে যে বৈদেশিক কারণে মূল্যস্ফীতি। আপনি যদি অতীতের সরকার চিন্তা করেন, পার্থক্যটা কি? তারা স্বীকারই করতো না। আর আমরা কিন্তু কি কি কারণে বাড়ছে সেটা কিন্তু জনগণকে জানাচ্ছি, এবং সেই জন্যেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। এই আমাদের সময় কিন্তু দারিদ্র্য যে হারে আগে বেড়েছে সেই হারে কিন্তু বাড়েনি। তার মানে আমাদের চেষ্টা করা হচ্ছে, এই যে ফ্যামিলি কার্ড প্রতি মাসে দেওয়া হচ্ছে, এটার মাধ্যমে তো 2,500 টাকা তো কোনো সময় দেওয়া হয়নি। যদি যে কোনো সংরক্ষণশীল হিসেব, আমাদের হিসাব না, সরকারি হিসাব না, তারা বলছেন যে যদি 41 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হয় তাহলে দারিদ্র্য কমবে হচ্ছে 5%। তার মানে এই যে চেষ্টাগুলো হচ্ছে, আমরা মনে করি যে এই যে 5-6% আমরা কিন্তু বলি নাই যে আগামী বছরই বাড়বে। আমরা কিন্তু জাতির সাথে প্রতারণা করতে চাই। 5 বছরের একটা রোডম্যাপ, হ্যাঁ, রোডম্যাপ দেওয়া হয়েছে। যেমন হচ্ছে যে রাজস্ব আদায়েরও কিন্তু একটা রোডম্যাপ দেওয়া হয়েছে যে এই এত সালের মধ্যে 10% হবে 2030-এ, 2035-এ হচ্ছে 15% হবে, যেটা বাস্তবায়নযোগ্য। আমরা আশা করি যে কর্মসংস্থানগুলো আমরা যে এই যে বন্ধ কলকারখানা চালুর সাথে সাথে কর্মসংস্থানগুলো শুরু হয়ে যাবে। আর এই যে সামাজিক নিরাপত্তা, অর্থাৎ হচ্ছে যে এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেওয়ার ফলে আপনার কেউই দারিদ্র্য সীমার নিচে কিন্তু আর যাচ্ছে না, বরং দারিদ্র্যের থেকে বেরিয়ে আসছে। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক লম্বা সময় দিয়েছেন। আমরাও আশা করি আপনারা যেই উদ্দেশ্য, লক্ষ্য এবং প্রতিজ্ঞা প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছেন, আপনাদের সেই প্রত্যাশা পূরণ, দায়িত্ব আসে, এবং সাধারণ মানুষও আপনাদের মাধ্যমে উপকৃত হবে। অনেক ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো 71 সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।